আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনসার্ট মেনু টেবিল সম্পর্কে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেবিলের একটা বেসিক ধারণা নিয়েছি। আজকে আমরা অ্যাডভান্সে যাব। কলাম কাকে বলে, সেল কাকে বলে, টেবিল কাকে বলে, রো কাকে বলে, এটা আমরা বিস্তারিত জেনেছি। যখন আমরা কোনো টেবিল তৈরি করি তখন ওই টেবিলের মধ্যে কিছু কাজ করার প্রয়োজন হয়। ওই কাজগুলো করার জন্য স্বতন্ত্র দুটি মেনু আছে। যখনই আপনি টেবিলটা তৈরি করবেন তখনই এই মেনুগুলো আপনার মেনু বারের মধ্যে অ্যাড হয়ে যাবে। আবার যখন এই টেবিল থেকে আপনার কার্সর পয়েন্ট সরে যাবে তখন অটোমেটিক ভাবে এখান থেকে এটিও চলে যাবে। কার্সর পয়েন্টকে যখন আবারই টেবিলের মধ্যে রাখবেন তখনই আবারও এই মেনুগুলো অটোমেটিক ভাবে চলে আসবে। এই মেনু কেন আসলো, কি প্রয়োজন, সেটাও আমাদেরকে জানতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ডিজাইন, দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন লেআউট। ডিজাইন বুঝতে পারছেন, আপনার এই টেবিলকে সাজানোর ক্ষেত্রে, ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইন মেনুটি স্বতন্ত্রভাবে সাজানো। যেমন আমার এখানে কিছু টেবিল স্টাইল অপশন আছে। আমরা যখন কোনো হিসাব নিকাশ করি তখন আমাদের টাইটেলের প্রয়োজন হয়, টাইটেল স্টাইল। এই স্টাইলগুলো আমরা এখান থেকে মার্কের মাধ্যমে তৈরি করতে পারবো, বাট এইটা প্রয়োজন হয় না। এটা অটোমেটিক ভাবে আসবে, কেননা আমরা এখানে এক্সেল এর কাজ করি না। যদিও বা আমার টেবিলের সাথে এক্সেল একটা সম্পর্ক আছে, তখন আমরা এক্সেলে যখন যাব তখন এটা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ উপরে শিরোনামের ক্ষেত্রে, সাব শিরোনামের ক্ষেত্রে আমার এখানে যে কলাম গুলো ব্যবহার হয়, রো গুলো ব্যবহার হয়, বা টোটাল যে অপশন গুলো আছে এটা কিভাবে ব্যবহার হয় এটা সম্পর্কে আমরা জানবো। নেক্সট আসেন টেবিল স্টাইল। টেবিল স্টাইলের মধ্যে যেমন নর্মাল ভাবে দেখতে পাচ্ছেন শুধু আমার টেবিলটা রেখা রেখা, লাইন টান। আমি চাচ্ছি যে আমার এই টেবিলটাকে আরো সুন্দর করে ভিন্ন একটা মোড, ডিজিটাল অথবা সুন্দর একটা ইউনিক স্টাইল আমি দেখাতে চাই। তখন আমাকে কি কাজ করতে হবে, টেবিলটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, যে স্টাইলটা আপনার পছন্দ হবে মাউসটাকে যখন নিয়ে যাবেন তখনই আপনার স্ক্রিনের মধ্যে প্রিভিউ হবে, দেখাবে, প্রিভিউ হবে, দেখাবে যে আসলে আপনার টেবিলটা কেমন হচ্ছে বা আপনি কেমনটা চাচ্ছেন। নিচের দিকে যখন ড্রপ ডাউন ক্লিক করবেন তখন আরো কিছু স্টাইল ভিতর থেকে পাবেন। আপনি মাউসটাকে নিয়ে যাবেন, দেখবেন ক্লিক করার প্রয়োজন নেই। ক্লিক করবেন তখন যখন আপনি বলবেন যে না এটা ঠিক আছে আমার কাজের জন্য, তখন আপনি ক্লিক করবেন। নিচের দিকে ড্রপ ডাউন ক্লিক করলে আরো কিছু ডিজাইন বের হবে, আবার ড্রপ ডাউন ক্লিক করলে আরো কিছু ডিজাইন বের হবে। এভাবে ড্রপ ডাউন ক্লিক করে করে সবার নিচ পর্যন্ত দেখতে পারবেন যে অনেক ডিজাইন আছে। কোন ডিজাইনটা আপনার পছন্দ হয়, যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট ক্লিক করবেন। দেখেন আমার এই ডিজাইনের মধ্যে কিছু শেপ আসছে, এক এক জায়গার মধ্যে এক এক ধরনের কালার। আমি যদি এই মুহূর্তে আমার টোটাল ঘরটাতে ক্লিক করি তখন দেখবেন যে আমার টোটাল ঘরের জন্য একটা স্টাইল তৈরি হয়ে গেছে, মানে হলো একটা কালার মোড চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি ফার্স্ট কলাম ক্লিক করি তখন ফার্স্ট কলামের যে দাগটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন দেখেন আমি ফার্স্ট কলাম না দিয়ে লাস্ট কলাম ক্লিক করলাম তখন লাস্ট কলাম আসছে, কালার হয়েছে। তো এইভাবে আমরা আমাদের এই টেবিলের স্টাইল গুলোকে বা স্টাইল অপশন পরিবর্তন করার ক্ষেত্রে আমরা টিকমার্ক দিয়ে দিয়ে দেখব কোনটার কি কাজ। তাহলে আমরা এখান থেকে আমাদের ডিজাইন গুলো প্রথমে চুজ করব। এটা হলো আমার টেবিলের কাজ। নেক্সট আসেন টেবিলের কিছু কাজ আছে যে কাজগুলোর বর্ডার দিতে হয়। আমি এখান থেকে নর্মাল স্টাইল নিয়ে আসলাম, এটা হলো আমার নর্মাল স্টাইল। খুব সাধারণ এই শেপ, এই স্টাইলটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। ক্লিক করার পরে আপনি যদি বলেন যে আপনার এই টেবিলের ভিতরে কালার করবেন তাহলে শেডিং এ যাবেন। এখান থেকে কোন কালারটা দরকার হবে, যেই কালারটা আপনার দরকার হবে আপনি ওই কালারের মধ্যে ক্লিক করুন। শেডিং এর কাজ হলো কালার করা। আসেন শেডিং কালার করলেন ভিতরের কালার,
ভিতরে কালার বাদে কিন্তু আমাদের আরেকটা কালার আছে, তাই না? বলেন তো এখানে আরেকটা কালার কি কালার আছে? সাদা সাদা। শেডিং কালারটা মানে হলো সাদা কালার। শেডিং মানে হলো আমার লেখার নিচে যে জমিনটা আছে সেই জমিনটা কালার। তো জমিনটা বর্তমানে সাদা আছে, যেহেতু আমি শেডিং কোনো কালার করি নাই, ডিফল্ট অবস্থায় আছে। আমি যদি এখানে কোনো কালার করি তখন কিন্তু আমার এটা কালার হবে সাদাটা, তখন ওই শেডিং কালার থেকে যে কালারটা চুজ করব ওই কালারটা হয়ে যাবে। কিন্তু এখানে শেডিং কালার ছাড়া আরেকটা কালার দরকার, সেই কালারটা কোনটা বলেন? লেখার কালার। বলেন। বর্ডার। কি বর্ডারটা কি কালার? বন্ধ করে দিব না বলবা। বর্ডারটা কি কালার আছে বলেন আমাকে। কালো আছে, কালো। কালো আছে। আপনি তো শেডিং কালার দিয়েছেন হলুদ, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার এই টেবিলের একটা কালার তৈরি করতে, যেটা ব্ল্যাক কালার আছে, ভিন্ন একটা কালার দিবেন। বই পুস্তক যখন সাজাবেন, বাচ্চাদের যে কিন্ডারগার্ডেনের বইগুলো আছে ওই বইগুলো যখন তৈরি করবেন, তখন কিন্তু আপনাকে ফিল কালার দিতে হবে, শেডিং কালার দিতে হবে, বর্ডার কালার দিতে হবে। তো এগুলো যদি কালার করা কিভাবে পরিবর্তন করতে হয়, এটা যদি আপনি না জানেন তাহলে কাজ করতে পারবেন না, কাজের মধ্যে পরিপূর্ণতা আসবে না, পরিপূর্ণ কাজ আপনি সামাল দিতে পারবেন ফিল আর ফিল আর না। শেডিং, পার্থক্য কি স্যার? তাহলে দেখেন, বর্ডার যখন আপনি ক্লিক করবেন তখন এখানে কিছু বর্ডার আছে। এই বর্ডার থেকে যদি আপনি নো বর্ডার ক্লিক করেন তখন আপনার বর্ডারটা চলে যাবে। কিন্তু বর্ডার কিন্তু শো করছে, তাই না? বলেন, বর্ডার শো করছে? জি জি, শু করছে। হ্যাঁ, বর্ডার এখানে শো করেছে, এখানে বর্ডারটা শো করেছে। ভাই, ডাবল আইডি যার এখানে দয়া করে অন করবেন না। আপনার এই সাউন্ডটা রেকর্ড হয়, ঠিক আজীবন আপনার সাথীরা এই সাউন্ড গুলো পাবে। এখন দেখেন, এই যে নো বর্ডার ক্লিক করলাম তখন কিন্তু আমার বর্ডারটা চলে গেছে। বর্ডারটা চলে যায় নাই, বর্ডারটা আছে, বর্ডারের কালারটা চলে গেছে। বর্ডারের কালার চলে যাওয়ার কারণে আমার স্ক্রিনে দেখাবে, বাট আমি যখন এটাকে প্রিন্ট আউট করব তখন কিন্তু আমার কোনো বর্ডার দেখা যাবে না। আমার ঘরগুলোর বর্ডার তখন আমি দেখতে পাবো না, কেননা আমি এখানে দিয়েছিলাম নো বর্ডার, কোনো বর্ডার হবে না। অর্থাৎ এখানে বর্ডার দিয়ে বোঝানো হচ্ছে কোনো বর্ডার কালার হবে না। এখানে বর্ডার মানে নো বর্ডার মানে হলো কোনো বর্ডার থাকবে না এমনটা না, বরং এখানে নো বর্ডার দিয়ে বোঝানো হচ্ছে বর্ডারে কোনো কালার থাকবে না। দেন আসেন, বর্ডার যদি আপনি কোন একটা সাইড করতে চান, যেমন বটম সাইডে শুধু বর্ডার করবেন, তাহলে বটম বর্ডার। কোন বটম বর্ডার? যেমন আমি এই ঘরের নিচে শুধু বর্ডার দিতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে বটম বর্ডার। ফলে দেখেন আমার উপরে নিচে কোথাও নাই, শুধুমাত্র নিচে একটা লাইন গিয়েছে, বটম বর্ডার। বটম বর্ডার যদি না দিয়ে যদি আমি টপ বর্ডার দিই তখন কিন্তু আমার এই শেডটার উপরে কিন্তু বর্ডার হয়েছে। আবার দেখেন, আমি যদি এখান থেকে বর্ডার থেকে যদি লেফট বা নো বর্ডার ক্লিক করি তখন আবার বর্ডার চলে গেল। বর্ডার থেকে যদি আমি লেফট ক্লিক করি তাহলে বাম পাশে, বর্ডার থেকে যদি আমি রাইট বর্ডার ক্লিক করি তখন ডান পাশে আমার এই দাগটা আসবে। বর্ডার থেকে যদি আমি নো বর্ডার ক্লিক করি তখন আমার বর্ডারটা চলে যাবে। আবার বর্ডার থেকে যদি আমি অল বর্ডার ক্লিক করি তখন আমার অল বর্ডার। দেখেন, আমার প্রত্যেকটা বর্ডার হয়ে গেছে। আবার যদি নো বর্ডার ক্লিক করি তখন নো বর্ডার হবে। তার মানে হলো আমার এখানে চাইলে একটা সেলের নিচের দিকে বা উপরের দিকে বা ডান দিকে বা বাম দিকে বা সম্পূর্ণ সেলটাকে আমি বর্ডার দিতে চাইলে অথবা সম্পূর্ণ সেলটাকে বর্ডার উঠিয়ে দিতে চাইলে আমি আমার নো বর্ডার অল বর্ডার এগুলোর মাধ্যমে করতে পারবো। এরপর আসেন হলো আউটসাইড, ইনসাইড। আউটসাইড মানে হলো আপনার এই বক্সের চতুর্পাশে বর্ডার হবে, বাট মিডলে যে দাগগুলো আছে এই দাগগুলো বর্ডার। আর ইনসাইড মানে হলো আমার চতুর্পাশে বর্ডার হবে না, শুধু মাঝখানে যে রেখাগুলো থাকবে এগুলোকে বর্ডার। যেমন আমি যখন এই ঘরগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যখন আমি ক্লিক করলাম যে ইনসাইড, তখন দেখেন আমার এই ভিতরে দাগগুলো হয়েছে।
কিন্তু চারপাশের আর কোনো দাগ বর্ডার হয় নাই। আবার যখন আমি বর্ডার থেকে যদি আমি আউটসাইড ক্লিক করি, তখন দেখেন আমার ভিতরে ঘরগুলো কিন্তু কোনো বর্ডার নাই, কিন্তু চারপাশে একটা বর্ডার আছে। এই কাজগুলো আমার বর্ডার থেকে করতে হয়। আমি নো বর্ডার ক্লিক করব, তখন সব বর্ডার উঠে যাবে। আমি অল বর্ডার ক্লিক করব, তখন আমার সবগুলোতে বর্ডার বসে যাবে। তো এভাবে দেখেন, আবার যদি আমরা কোনাকুনি ভাবে চাই, অথবা ডায়াগোনাল আপ বর্ডার অথবা ডাউন বর্ডার চাই, তখন আমরা এইভাবে করতে পারবো। দেখা যাচ্ছে একটা সেলের ভিতরে কোনাকুনি একটা রেখা টানা প্রয়োজন হয়, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। দেখেন, তো এগুলো কখন দরকার হয়? টেবিল সংক্রান্ত যে সকল কাজগুলো আছে, ওই সকল কাজগুলোতে আমার এই বর্ডার সংক্রান্ত যেই কোনো কাজ প্রয়োজন হতে পারে। এরপর আসেন বর্ডার থেকে, আপনি দেখেন এখানে একটা অপশন আছে ড্র টেবিল। এই ড্র টেবিলের কাজ, আপনি চাইলে কোনো একটা সেলের, কোনো একটা কলামের, কোনো একটা রোজ চাইলে ম্যানুয়াল ভাবে হাতের মাধ্যমে কোন একটা সেল বাড়াতে চান, তাহলে ড্র টেবিলের মাধ্যমে সেটা করতে পারবেন। ড্র টেবিল ক্লিক করলেন, এবার যদি এই সেলের মাঝ বরাবর একটা ক্লিক করে সোজা নিয়ে আসেন, তাহলে এই সেলটা আবার দুটা সেল হয়ে যাবে। আবার যদি ডাইন বামে যদি টান দেন, তখন দেখবেন যে ডাইন বামে উপর নিচ ভাবে দুটা সেল হয়ে যাবে। এর একটা ঘরের ভিতরে আমার তিনটা সেল হয়েছে। আবার যদি আমি কোনাকুনি ভাবে যদি ডায়াগোনাল ভাবে টান দিই, তখন ডায়াগোনাল ভাবে হবে। তো এই যে আমি কাজটা করলাম, এই কাজটা কিন্তু কোনো কমান্ডের মাধ্যমে করি নাই, বরং আমি হাতের সাহায্য করেছি। হাতের মধ্যে একটা পেন্সিল নিয়ে আমি আঁকাআঁকি করেছি। সেই পেন্সিলটার নাম হলো ড্র টেবিল। ভিউ গাইডলাইন্স এর কোনো প্রয়োজন নেই। বর্ডার এন্ড শেডিং, বর্ডার এন্ড শেডিং অর্থাৎ আমি যে এখানে বর্ডার গুলো ব্যবহার করেছি, যে শেডিংটা ব্যবহার করেছি, সেটা আমি আবার এখান থেকে করতে পারবো। আমি যখন এখানে যাব, তখন আমাকে দেখাবে, প্রথমে দেখাবে বর্ডার। এই বর্ডার যখন আমি ক্লিক করব, যখন নান ক্লিক করব, তখন কিন্তু আমার বর্ডারটা চলে যাবে। বক্সে ক্লিক করব, চতুর্পাশে বক্স হবে। অল বক্সে যখন ক্লিক করব, প্রত্যেকটা বক্স আমার ইয়ে হয়ে যাবে, যেটা আমি এখান থেকে জেনেছিলাম। অর্থাৎ নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড, ইনসাইড, এই কাজগুলোর বর্ডার গুলো আমি চাইলে এখান থেকেও করতে পারবো। আবার আসেন স্টাইল, আমি যে বর্ডারটা সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছি, সেটা ডট ডট সিস্টেম চাইলে ডট ডট সিস্টেম দিতে পারবো। আবার দেখেন নিচের দিকে আর অনেক স্টাইল আছে, চাইলে ওই স্টাইল গুলো ব্যবহার করে ওকে বাটন প্রেস করতে পারবো। তখন কি হবে দেখেন, আমার চারপাশে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি যখন বর্ডার থেকে বর্ডার শেডিং আবার যাব, তখন সেখান থেকে আমি স্টাইল গুলো পরিবর্তন করতে পারবো। চাইলে কালার করতে পারবো, বর্ডার কালার, চাইলে বর্ডারটাকে চিকন মোটা করতে পারবো। এই সব কাজগুলো শেডিং এর ভিতর থেকে আমি করতে পারবো। অর্থাৎ আমি এখানে যে সকল কাজগুলো করেছি, শেডিং সহ প্রত্যেকটা কাজ আবার আমি মোর অপশন থেকে করতে পারবো। নান ক্লিক করলে চলে যাবে। আবার শেডিং যে কালারটা ব্যবহার করেছি, সেটা শেডিং গিয়ে কালার থেকে যদি আমি নো কালার ব্যবহার করি, ওকে বাটন প্রেস করি, তখন দেখবেন যে আমার এটা বর্ডারও চলে গেছে আমার, এবং আমার শেডিং কালারটাও চলে গেছে। যেটা আমি স্ক্রিন থেকে এখান থেকে করেছিলাম, সেই কাজটা আমি আবার চাইলে শেডিং এর ভিতর থেকেও করতে পারি। তো শেডিং এর ভিতরের মতো চিকন মোটা করলেন। আবার দেখেন সিঙ্গেল, উপরে নিচে ডাইনে বামে, যে কাজগুলো আমি এখান থেকে বলেছিলাম, এই যে এখান থেকে যে কাজগুলো বলেছিলাম, সেম কাজগুলো আবার এই বর্ডার শেডিং এর এখানেও আছে। চাইলে এগুলো ক্লিক করার মাধ্যমে বর্ডারটাকে সেটিং করতে পারবেন। আপনি যদি ক্লিক করেন, তখন মাঝখানে দাগ পড়বে। আবার ক্লিক করলে মাঝখানে দাগটা চলে যাবে। আপনি ডান পাশে ক্লিক করেন, ডান পাশে দাগ পড়বে। বাম পাশে ক্লিক করলে বাম পাশে দাগ পড়বে। আবার ক্লিক করবেন, দাগগুলো উঠে যাবে। উপরে উপরে দাগ করবেন, উপরে হবে। মিডলে দাগ করবেন, মিডলে হবে। নিচে দাগ করবেন, নিচে হবে। অর্থাৎ যেভাবে আপনি ক্লিক করবেন, ঠিক ওইভাবেই আপনার এই টেবিলটার মধ্যে বর্ডার সেট হবে। এই যে আমি কাজগুলো করলাম, বর্ডার এবং শেডিং, এই কাজগুলো আমি স্ক্রিন থেকে করেছি। এখানে আমার তিনটা মেনু আছে, বর্ডার মেনু, পেজ এবং শেডিং। আমি শেডিং এবং বর্ডার সম্পর্কে আলোচনা করেছি। শেডিং এর মধ্যে আপনি আবার অপাসিটি কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন। মানে আপনি শেডিং কালার ব্যবহার করেছেন, এটার অপাসিটি মানে এটার যে ঘনত্বটা আছে, সেটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। অর্থাৎ এটা 100% হলুদ আছে, আপনি চাচ্ছেন যে 100% হলুদের মধ্যে আমার লেখাটা ফুটবে না। আমি যদি হলুদের
কালারটাকে যদি একটা হালকা করে দিতে পারি, তাহলে আমার লেখাটা ফুটবে। সেই অপাসিটির কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। 3টা মেনু থেকে 2টা মেনু সম্পর্কে আলোচনা করে, মাঝখানে যে মেনুটি আছে সেটা হলো আমার পেজ বর্ডার। কি বর্ডার পেজ বলেন? পেজ বর্ডার। বর্ডার। পেজ বর্ডার। পেজ বর্ডার হলো এক বর্ডার আমরা এত সময় ধরে আলোচনা করেছিলাম, সেটা হলো আমার টেবিলের বর্ডার। কিসের বর্ডার টেবিলের টেবিলের বর্ডার। বর্ডার। বলেন, সবাই বলেন। টেবিলের বর্ডার। আমাকে পানি খাওয়ায়, পানি। আচ্ছা, টেবিল বর্ডার সম্পর্কে আপনি আলোচনা করেছেন, এখন তো টেবিল বর্ডার আপনি দিতে পারবেন, পারবেন কিনা? জি ইনশাআল্লাহ দিতে পারবো। ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। এখন দেখেন, আপনার একটা পেজ আছে, আপনার একটা পেজ আছে কিনা? জি 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 জি। আপনার এই পেজের, আপনি যদি বলেন যে আপনার এই পেজটাও শোনা যাচ্ছে না। তাহলে এখন দেখেন, ঘুমিয়ে যান নাই তো? না স্যার। জি না স্যার, ঘুমাই নাই। জি না স্যার। এই যে আমি দেখতে পাচ্ছি অনেকে ঘুমাচ্ছেন। আচ্ছা, যারা ঘুমাচ্ছেন ঘুমান, সমস্যা নেই, কারণ তারা তো নিশ্চিত যে আমি ক্লাসে উপস্থিত আছি, অনুপস্থিত হিসেবে সাব্যস্ত হব না, এবং ক্লাসের ভিডিওটাও আমি পাবো, এতে কোনো সন্দেহ নেই। স্যার আছে। আচ্ছা দেখেন, আপনি যে টেবিলটা তৈরি করেছেন সেই টেবিলটা কিভাবে বর্ডার দিবেন, বর্ডার স্টাইল আরো কত ধরনের আছে, সবকিছুই আপনি জেনেছেন। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে, ভাই আমাকে এই পেজের চতুর্পাশে একটা বর্ডার দিয়ে দাও, বুঝতে পারছেন? আপনার জি স্যার। ক্লায়েন্ট যদি আপনাকে বলেন যে আমার এই পেজের চতুর্পাশে একটা বর্ডার হবে, তখন আপনি কি করবেন যদি আপনি বর্ডারটা দিতে না পারেন? খুব সহজ, সিম্পল একটা বিষয়। আপনি বর্ডার দিবেন, কি বর্ডার? টেবিল বর্ডার না পেজ বর্ডার? পেজ পেজ বর্ডার। বর্ডার। আপনি জানেন টেবিল বর্ডার আছে যেখানে, পেজ বর্ডার আছে সেখানে। আমি যখন পেজ বর্ডার চলে যাব তখন আমি টেবিল বর্ডারটা খুঁজে পাবো। আমি যখন বর্ডার থেকে চলে যাব, বর্ডার থেকে বর্ডার শেডিং এ যাব, সেখানে গিয়ে আমি দেখতে পারবো পেজ বর্ডার। ঠিক বর্ডার মধ্যে, অর্থাৎ আমার টেবিলের মধ্যে যেভাবে বর্ডার গুলো আমি সেট করেছি, আমি আমার এই পেজের ক্ষেত্রেও, পেজ বর্ডার ক্ষেত্রেও সেম ভাবে আমি কি করতে পারবো? বর্ডার সেট করতে পারবো। যেমন আমি বর্ডার এখানে দেখেছিলাম সিঙ্গেল সিঙ্গেল লাইন, আবার নিচের দিকে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর স্টাইলে দেখা যাচ্ছে। এখানে যত নিচের দিকে যাবেন দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর স্টাইলে বর্ডার দেখা যাচ্ছে। এখান থেকে যে বর্ডারটা আপনার দরকার হবে, দেন আসেন বর্ডারটাকে যদি আপনি কালার করতে চান কালার করতে পারবেন। দেন আসেন বর্ডারটাকে যদি আপনি চিকন মোটা করতে চান আপনি সেটাও করতে পারবেন। ওকে বাটন প্রেস করেন, তখন দেখবেন যে পেজের চতুর্পাশে বর্ডার হয়ে গেছে। পেজের চতুর্পাশে কি হয়ে গেছে? বর্ডার হয়ে গেছে। সুন্দর না? সাধারণের জি মধ্যে জি একটা বর্ডারটা সুন্দর দেখা যায় কিনা? জি জি জি। সুন্দর দেখা যায়। হয়তো বলবেন যে আপনি তো, কার আইডি ডাবলটা ভাই, খেয়াল করেন। তাহলে এখন দেখেন, হয়তো বলবেন যে আমি বলছি এর জন্য আপনাকে ইয়াস বলতে হবে, না হলে তো আমার মন ক্ষুণ্ণ হবে। না, সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ জিনিস খুঁজে পাওয়া যায়। আপনি সাধারণভাবে যখন কোনো কাজ করবেন দেখবেন যে মানুষ সে কথা বলতে বাধ্য না, কাজটা স্ট্যান্ডার্ড হয়েছে, ঝাঁকজমকপূর্ণ না। কাজটা স্ট্যান্ডার্ড একটা, ঝাঁকজমকপূর্ণ কিন্তু আরেকটা, কালারে কালারে ভরা। এখন এই জমানার কিতাবগুলো কি বলেন? প্রতিযোগিতার মার্কেট, কালারে কালারে ভরা। আলফাতা, ইসলামিয়া, তারপরে আরো কত আছে, সবাই একজন থেকে একজন প্রতিযোগিতা লেগেছে সবার আগে কে একের অধিক কালারে বইটা আনতে পারে। দেখেছেন কিনা?
জি জি স্যার দেখেছেন? আপনারা মনে হয় জি দেখেন নাই, আমি দেখেছি। দেখছি স্যার ঢাকাতে জি থাকি স্যার তো চোখে এর জন্য দেখি। মানে জি প্রতিযোগিতা লাগে, পারে না প্রত্যেকটা বইকে, সিএসসি তার কিতাবগুলোকে চার কালার ভৈরা পুরো পৃষ্ঠাটা, সাদা পৃষ্ঠাটাকে যাতে কালার ভরে দেয়, এমন প্রতিযোগিতা লেগেছে। ওই প্রতিযোগিতার মার্কেটে গিয়েও তারা বই বিক্রি করছেন। কিন্তু আমি এখানে যে জিনিসটা বোঝাতে চাইলাম, সাধারণের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড কাজ আছে। এটা রুচির বিষয়। এটা কিসের বিষয়? রুচির বিষয়। সেই রুচিটাও আপনাকে আনতে হবে। এখন দেখেন, আপনি যে পেজটা কালার একটা বর্ডার দিয়েছেন, হয়তো আপনার কিছু কাস্টমার আছে এমন যারা সাধারণ কাজকে পছন্দ করে না, যাদের দরকার কালারে কালারে, যাদের দরকার কি কালার কালারে কালারে, কালার। মানে ওই সাদা কালো, সাদা কালো এমদাদিয়ার, সাদা কালো আশরাফিয়ার উর্দু কায়দা, উর্দু দসরি তেসরি পড়বে না, বরং ফোর কালার মধ্যে একদম পুরা বাংলা উচ্চারণ সহ যে বইটা আছে, সেই বইটাকে খুঁজে পাওয়ার কিছু লোক আছে, আছে কিনা? আছে। আচ্ছা। জি জি আমার মনে আছে, আমি যখন উর্দু জামাতে পড়ি, তখন শব্দ ইয়ের জন্য আমি ওই বাংলা নোট নিই। তখন আমাকে একটা ধোলাই দিয়েছে, ধোলাই। ধোলাইটা এই জন্য, শব্দ যদি তোমার খুঁজে বের করতে হয়, তাহলে শব্দ ভান্ডার থেকে খুঁজে বের করো, লোগার থেকে বের করো। ভাই মিউট করেন না আপনার, অলিউল্লাহ ভাই। শব্দ ভান্ডার থেকে খুঁজে বের করো, তাহলে তোমার কি থাকবে, অনেকদিন যেখানে থাকবে। কিন্তু যখন এরকম রেডিমেড জিনিস তুমি ইয়ে করো, তো দেখা গেছে অন্যের আগে শিখতে গিয়ে নিজের ব্রেনটাকে নষ্ট করবে। ওই বিদ্যা আমার কাজে লাগার কারণে আমি পরবর্তীতে আর কোনো গাইড নিইনি। আমার বলার বিষয় হলো এটা, যে এমন কিছু কাস্টমার আছে যারা আপনার থেকে কালার চাবে। ওই কালার যদি আপনি দিতে না পারেন, তখন বলবো যে না, ওনার কাছে কাজ করা মজা নেই। তো সেই কাজটাও কিন্তু আপনি করতে পারবেন, সেই কাজটা আপনি করতে পারবেন। আপনি ডিজাইনে গিয়ে আপনি সেখানে এই কাজটাই পাবেন। বর্ডার থেকে বর্ডার এন্ড শেডিং, পেজ বর্ডারে যাবেন। এখান থেকে তো কোনো সাধারণ ডিজাইন ছাড়া কোনো ডিজাইন নাই, আছে? জি না। না সব সাধারণ ডিজাইন। সাধারণ ডিজাইন গুলোকে এক জায়গায় রাখা হয়েছে, আবার কালারে কালার ডিজাইন গুলোকে আরেক জায়গায় রাখা হয়েছে, যেটা হলো আমার আর্ট। আর্টের মধ্যে যখন যাবেন, তখন দেখবেন যে কালারে কালারে ভরা। গাছ গাছালি আছে, ফল পাতা, তারপরে আপনার বেলুন, ছাগল কুকুর বান্দর, যা দরকার সবকিছুই আপনি এখানে পাবেন। আপনি এখান থেকে চুজ করেন কোনটা আপনি কাস্টমারকে দিবেন। কাস্টমারকে একটা একটা করে দেখাবেন। কাস্টমার কি কি একটা একটা করে দেখাবেন, বলবেন যে ভাই আপেল খাবেন, আপেলের দাম কম আছে, দেন ওকে বাটন প্রেস করেন, দেখেন আপেল হয়ে গেছে। আপেল হয়ে গেছে। আপেল গুলো মনে হচ্ছে যে অনেক বড় বড় হাইব্রিড। আপনি চাচ্ছেন যে দেশি হাই ইয়ে দরকার, আপেল দরকার, আপনি আবারও চলে যান বর্ডার শেডিং। এরপর আপনি এখান থেকে সাইজটাকে ছোট করে নেন। পেজ বর্ডার গিয়ে সাইজটা কি করে নেবেন, ছোট করে নেবেন। যেমন এখান থেকে 15 দিলাম, ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন, কি দেশি আপেলের মতো মনে হয় কিনা, নাকি হাইব্রিড? না, দেশি আপেল। হ্যাঁ, তো আপনি যত ছোট করবেন তত অ্যাপেল গুলো ছোট দেখা যাবে, এবং ছোট দেখা যাওয়ার কারণে অনেকগুলো অ্যাপেল দেখা যাবে। এই কাজগুলো আপনি বর্ডার এন্ড শেডিং থেকে করতে পারবেন। পেজ বর্ডার, নর্মাল বর্ডার আছে, স্ট্যান্ডার্ড কিছু বর্ডার আছে যেগুলো কালার দরকার। নো বর্ডার ক্লিক করলে, এখান থেকে নো বর্ডার ক্লিক করেন, ওকে বাটন প্রেস করেন, তখন আপনার স্ক্রিন থেকে বর্ডারটা চলে যাবে। তো এর সম্পর্কে আমরা বর্ডার সম্পর্কে জানলাম। এখন দেখেন, আমি যে কাজটা এখান থেকে করি, ওই কাজটা কিন্তু আমি আবার ম্যানুয়াল ভাবে এখান থেকে করতে পারবো। বর্ডার স্টাইল দেখেন, বর্ডার স্টাইল দেখেছেন? এখানে বর্ডার স্টাইল গুলো, এখান থেকে জি কোন জি স্টাইলটা দরকার আপনি ক্লিক করে ম্যানুয়াল ভাবে ওইটা এখানে বসাতে পারবেন। এবং ক্লিক করলাম, মাঝখানে দেখেন আমার এই জিনিসটা বসেছে। অনেক সময় দেখা গেছে ডিভাইডেড অপশনটা একটু ভিন্ন স্টাইল দেওয়ার দরকার হয়, তখন এই স্টাইল গুলো আপনি এখান থেকে ম্যানুয়াল ভাবে এটা বসাইতে পারবেন। সিঙ্গেল যে লাইনটি আছে, আবার সিঙ্গেল লাইন টান দিলে সিঙ্গেল লাইনটা চলে আসবে। আবার এই যে লাইনগুলো আমি এখান থেকে তৈরি করি,
এইটা আমি বড় ছোট করতে পারবো, অর্থাৎ আমি ভিতর থেকে যে কাজগুলো করেছি, এই যে ছোট বড় করা, স্টাইল চেঞ্জ করা, এই আপনার কালার করা, সেম কাজগুলো আবার এখানে এই তিনটার মধ্যে। এখানে হলো স্টাইল, আর এখানে হলো চিকন মোটা করা। তাই মানে যে স্টাইলটা নেবেন সেটা একটু মোটা করা, চিকন করা, স্টাইলটা এখান থেকে। এবং ওই টেবিলটাকে যদি আপনি, বর্ডারটাকে যদি আপনি কালার করতে চান, ওই কালারটা আপনি এখানে পাবেন। তবে তিনটা কথা হলো আপনি হাত দিয়ে করতে হবে। তিনটা কথা কি, আপনি হাত দিয়ে করতে হবে। যেমন আপনি এখান থেকে সিঙ্গেল লাইন নিলেন, কালার নিলেন, এইবার আপনি ধরে টান দেন, দেখুন কালার বের হবে। আপনি একটু মোটা করতে চাচ্ছেন, একটু মোটা নিলেন, এইবার ধরে টান দেন, একটু মোটা হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি এখানে যে কাজটা করি সেটা মূলত আমার ড্র টেবিলের কাজ। যখনই কোনোটা ক্লিক করব তখন অটোমেটিক মূলত এইটার মাধ্যমে আমরা এই তিনটার কাজ করি। আবার দেখেন, মাঝে কি দরকার হবে, আমার এই টেবিলটা কেটে ফেলার দরকার হবে, অথবা দুইটা ঘরকে অ্যাডজাস্ট করার দরকার হবে, অথবা দুইটা ঘরকে, একের অধিক ঘরকে অ্যাডজাস্ট, মার্চ করা। বুঝতে পেরেছেন কিনা? একের অধিক ঘরকে মার্চ করা, অ্যাডজাস্ট করা, এইটা কাজগুলো আমরা ইরেজারের মাধ্যমে এবং কমান্ডের মাধ্যমে করতে পারবো। কমান্ড প্লাস ম্যানুয়াল। অর্থাৎ ম্যানুয়াল বলতে, আমি ইরেজার যখন নিব তখন আমি হাত দিয়ে ধরে ধরে করতে পারবো। মাঝখানটা ক্লিক করলাম, ফলে দেখেন আমার দুইটা ঘর একটা হয়ে যাবে। আপনার দুইটা রুম, মাঝখানে একটা দেয়াল, আপনার দুইটা রুম, মাঝখানে একটা দেয়াল, মাঝখানের দেয়াল ভেঙে ফেললে রুম থাকবে দুইটা। কয়টা থাকবে? দুইটা। একটা থাকবে। একটা। ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, ঘুম ধরেছে, ঘুমের একটা নেশা সব হাবুডুবু খাচ্ছে। একটা সারাদিন স্যার। রোজা রাখলাম, আবার তারাবি পড়াইলাম, আবার সারাদিন অনেকে আবার কোর্সও করেন, এর মধ্যে এসে আবার যদি রাত 10টা বাজে একটু ঘুমাবো, সেখানে আবার কোন জায়গায় পড়ে গেলাম বিপদে, তাই না না? স্যার। জি আচ্ছা, না স্যার। এখন দেখেন আমি দুইটা ঘরকে কিন্তু একটা ঘর তৈরি করেছি। কিভাবে? ইরেজারের মাধ্যমে। আপনারা যে কাঠ পেন্সিল দিয়ে লিখলে, কাঠ পেন্সিল দিয়ে যেরকম একটা ঘর করেন, দুইটা ঘর, মাঝখানে ঘরটাকে যদি আপনি এই ইরেজারের মাধ্যমে, যদি রাবারের মাধ্যমে যদি আপনি মুছে ফেলেন, তাহলে এই দুইটা ঘর কি হয়ে যাবে? একটা একটা ঘর হয়ে যাবে। ঠিক আমার এই ইরেজারের অনেকটা কাজ হলো এমন, মাঝখানে ঘরগুলোকে ক্লিক করলে তখন ঘর কেটে যাবে। আমি এই তিনটা ঘরকে ক্লিক করলাম, দেখেন তিনটা ঘর একটা ঘর হয়ে গেছে। আমি এই দুইটা ঘরকে আমি অ্যাডজাস্ট করতে চাই, শুধু এই লম্বা দুটা ঘর। তো ক্লিক করলেই, ঠিক বর্ডার মধ্যে ক্লিক করলে এই কাজটা হয়ে যাবে ইরেজার মাধ্যমে। এটা হলো ম্যানুয়াল সিস্টেম, হাত দিয়ে ধরে করা। ম্যানুয়াল সিস্টেম, হাত দিয়ে ধরে করা। আর যদি বলেন যে আমি হাত দিয়ে ধরে করতে পারবো না বাবা, আমি অটো সিস্টেম। আমি কোন সিস্টেম? অটো সিস্টেম। আসছি অটো সিস্টেম, বড় হয়েছে অটো সিস্টেমে, কাজ করব অটো সিস্টেম, সবকিছু অটো সিস্টেম। তাহলে আপনাকে চলে যেতে হবে দ্বিতীয় যে মেনুটি আছে সেটা। দ্বিতীয় মেনুর নাম কি? লেআউট। লেআউটের, এই লেআউটের মধ্যেই আপনি সোজা চলে যাবেন হলো মার্জ অপশন। কোথায়? মার্জ। 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 এই মার্জ গ্রুপের মধ্যে তিনটা অপশন দেখা যাবে। দুইটা কিন্তু স্পষ্ট আছে, একটা হাইড হয়ে আছে, ক্লিক করলে কাজ হবে না, কিন্তু বাকি দুইটা কিন্তু কাজ করবে। কারণ হলো এটা কাজ করার জন্য একটা শর্ত আছে, এটা কাজ করার জন্য একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। বলেন তো সেই শর্তটা কি? কে করতে বলতে হবে। পারবে? Mark the selected cells into one cell. সিলেক্ট করতে হবে, অর্থাৎ একের অধিক ঘর সিলেক্ট করলে তখন মার্জে কাজ করা যাবে, এর আগে কাজ করা যাবে না। যখন কাজ করা যাবে না তখন তিনি কি অবস্থায় থাকবেন? ঘুমন্ত অবস্থায় থাকবেন। এখন দেখেন আমি দুইটা ঘরকে সিলেক্ট করলাম, সিলেক্ট যখন করেছি তখন দেখেন বেটা জাগ্রত হয়েছে। এবার যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন দুইটা ঘর একটা হয়ে গেছে। আমি যখন এই দুইটা ঘরকে সিলেক্ট করব পাশাপাশি ভাবে, মার্জ ক্লিক করব, তখন পাশাপাশি ভাবে দুইটা ঘর একটা হয়ে যাবে। এটা হলো আমার কমান্ড। আর কিছুক্ষণ আগে যে করেছিলাম সেটা কি? ম্যানুয়াল। ম্যানুয়াল। আর এটা কিন্তু হাত দিয়ে ধরে ধরে করা লাগে নাই, ক্লিক করেছি, সিলেক্ট করলাম, মার্চে ক্লিক করলাম, অ্যাডজাস্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন?
এই জি টেবিলে কাজগুলো ড্রয়িং এর ক্ষেত্রে বা অনেকগুলো অনেক কাজ আছে, টেবিলের শত শত প্রকারের কাজ আছে, ওই কাজগুলোর ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। তাহলে মার্জ শিখলাম, অর্থাৎ একের অধিক ঘরগুলোকে অ্যাডজাস্ট করা। ওকে, জি এবার দেখেন আমার এই একটা ঘরের আমি দুইটা ঘর কেটে ফেললাম না, দুইটা ঘরকে একটা ঘর বানিয়ে ফেললাম। আমি চাচ্ছি আমার এই ঘরের মধ্যে তিনটা ঘর, তিনটা সেল। আমার এই একটা সেলের মধ্যে লম্বা একটা সেল আছে, এটাকে আমি আমার তিনটা রুম করব। কয়টা রুম? তিনটা তিনটা রুম। পার রুম পার সেল। তাহলে আপনি এখন দেখেন, আপনি যখন স্প্লিট সেল ক্লিক করবেন তখন আপনাকে একটা টপ আপ বক্স আসবে। কি আসবে? টপ আপ বক্স। টপ আপ এই টপ আপ বক্সের মধ্যে বলা হচ্ছে কয়টা কলাম দরকার। যেহেতু আমি এই সিস্টেমে নিব, এর জন্য কলাম হবে। যদি আমি এইভাবে হয়তো উপর নিচ করে, তাহলে আমার দরকার ছিল কি রো। আমি 1 কলাম 3 কলাম 1 রো, ওকে বাটন প্রেস করলাম, তখন দেখবেন যে আমার এটার ভিতরে তিনটা ঘর হয়ে গেছে। 1 2 3। অর্থাৎ স্প্লিট সেলের কাজ হলো একটা ঘরের মধ্যে একাধিক ঘর তৈরি করা, একটা সেলের মধ্যে একের অধিক কি তৈরি করা, সেল তৈরি করা। ওকে, জি জি স্যার। এবার আসেন, আমি চাচ্ছি যে আমার এই চারটা, আমি চাচ্ছি যে আমার এই চারটা সেল, এই নিচের এই সাইড যেগুলো, আমি পুরোটাকে বর্ডার দিই, বর্ডার দিলাম, বর্ডার থেকে অল বর্ডার। দেখেন আমি চাচ্ছি যে আমার এতটুকু জায়গা আমি নিচে ডিভাইডেড করে ফেলবো। একটা টেবিলের মধ্যে যখন কিছু কাজ থাকে, অনেক সময় দেখা গেছে শিরোনাম, দুই শিরোনাম একই টেবিলে হওয়ার কারণে এটার বোঝা যায় না, কাজের তারতম্য বোঝা যায় না। তখন কি করতে হয়? ডিভাইডেড করতে হয়, ভাগ করে দিতে হয়। তা আপনি এই টেবিলটাকে কিভাবে ভাগ করবেন? হাজার কাটলেও তো ভাঙবে না। এটা সিস্টেম হলো, যে টেবিল থেকে আপনি আলাদা করবেন সেই টেবিলের বা যে সেল থেকে আপনি আলাদা করবেন সেই সেলের মধ্যে পয়েন্টকে রেখে আপনি ক্লিক করবেন স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল যখন ক্লিক করবেন তখন দেখেন এটা আলাদা টেবিল হয়ে গেছে, আবার এটা আলাদা টেবিল। বুঝতে পেরেছেন? এটার এই তিনটা কাজ করবো আমরা কোত্থেকে? মার্জ সেল থেকে। কোত্থেকে? মার্চ সেল থেকে। এবার সোজা বাম দিকে চলে আস, বাম দিকে যখন আসবেন চলে আসবে হলো টেবিল গ্রুপ। কোন গ্রুপ? টেবিল। গ্রুপ। টেবিলে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেল, এই সেলের চারটা সেল দেখাবে, সিলেক্ট সেল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো, সিলেক্ট টেবিল। আমরা এই একটা টেবিলের চারটা পরিচয় পেয়েছি কিনা গতকাল? জি শুধুমাত্র সিঙ্গেল একটাকে সেলও বলা হয়, কলামও বলা হয়, রো বলা হয়, আবার টেবিলও বলা হয়, তাই না? ঠিক আমার একাধিক সেল একাধিক রোর ক্ষেত্রে আমাদের যদি দরকার হয় সিলেক্ট করা, কি করা? এটা ডানে সিলেক্ট থেকে করা। যদি যেমন আমি এই ঘরের মধ্যে আছি, এই ঘরের মধ্যে যা কিছু লেখা আছে সিলেক্ট করতে চাই, তখন আমাকে সিলেক্ট থেকে সিলেক্ট রোতে ক্লিক, তাহলে আমার পুরা এই রোটা সিলেক্ট হলো। আর যদি আমি সিলেক্ট থেকে যদি ক্লিক করি সিলেক্ট কলাম, তখন আমার এই কলামটা সিলেক্ট। আর যদি আমি বলি সিলেক্ট থেকে যদি আমি টেবিল ক্লিক করি তখন পুরাটা আমার সিলেক্ট। সিলেক্টের কাজ হলো সিলেক্ট করা, সিলেক্ট করে আপনি কি করবেন সেটা আপনি জানেন। ভিউ গাইডলাইন্স এর দরকার নেই, প্রপার্টি, প্রপার্টিজ এর দরকার হলো আপনার এই টেবিলটা লেফট মুড হবে না রাইট মুড, জেনারেল মুড দরকার হবে না অ্যারাবিক মুড, এটার পরিবর্তন অনেক সময় হবে। অর্থাৎ আপনি কিছু আরবি ক্যাটাগরি কাজ করবেন, সেই আরবি ক্যাটাগরি কাজগুলো বাম পাশ থেকে শুরু হবে। কোন পাশ থেকে? ডান পাশ থেকে। ডান পাশ থেকে। ডান পাশ থেকে শুরু হবে। তাহলে ডান পাশ থেকে যদি শুরু করতে হয় তাহলে আমার টেবিলটা তো ডান পাশ থেকে শুরু করতে হবে। মূলত এখন আমার টেবিলটা কোন পাশ থেকে আছে? বাম পাশ থেকে। তাহলে আমি ডান এটা পাশ কিভাবে থেকে। বুঝবো কোনটা ডান কোনটা বাম? মাথা, কি মাথা, মাথা দেখলে তো মাথা। বুঝতে পারবেন, মাথা দেখলে তো বুঝতে পারবেন এটা মাথা মানে উপরের অংশ না নিচের অংশ, কি বলেন? মাথা দেখলে তো জি বুঝতে পারবেন
এটা উপরের অংশ না নিচের অংশ? ঠিক এটার মাথা হলো, দেখেন বাম পাশে একটা স্টার মার্ক দেখা যাচ্ছে, দেখেছেন? জি। জি স্যার। স্টার মার্কটা যে সাইডে থাকবে ওই সাইডটাই হলো তার টেবিলের সাইড, টেবিলের রাইট সাইড। এই টেবিলের রাইট সাইডের মধ্যে জেনারেল ক্ষেত্রে রাইট সাইড কি? লেফট। আর অ্যারাবিকের ক্ষেত্রে রাইট সাইড কোনটা? রাইট, ডান পাশ, রাইট। তাই না? এগুলো পরিবর্তন করতে হবে তো আপনাকে। আপনি তো একটা কার্সরকে পেজের ডানে বামে কিভাবে নিয়ে যাই সেটা আপনি জানেন, কিন্তু একটা টেবিলটা ডান পাশ থেকে বাম পাশে ঘুরে যাবে কিভাবে সেটা জানেন না। আর সেটার জন্য আপনাকে যেতে হবে প্রপার্টি। প্রপার্টিজে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টেবিল ডিরেকশন, রাইট টু লেফট। ওকে বাটন। এখন দেখেন আপনার মাথাটা কোথায় চলে গেছে? বলেন। ডান পাশে। ডান পাশে। এটা মাথাটা, স্টার মানে হলো মাথা। আপনি এই টেবিলটা ক্লিক করেন, এটার মাথা কোন পাশে আছে? বাম পাশে। বাম পাশে। তো এটা হলো আমার টেবিলের লেফট টু রাইট ইয়ে করার কাজ হলো প্রপার্টিস। আরো কিছু কাজ আছে, এগুলো আমাদের দরকার হবে না। নেক্সট আসেন ডিলেট। সিলেক্ট যেমন চারটা ভাগ আছে, ডিলেটও চারটা ভাগ আছে। ডিলেট সেল, একটা ঘর ডিলেট করা। ডিলেট কলাম, একটা কলাম ডিলেট করা। ডিলেট রো, একটা রো ডিলেট করা। ডিলেট টেবিল, একটা টেবিল ডিলেট করা। তার মানে হলো টেবিলের পরিচয় সম্পর্কে আপনার ভালো করেই আয়ত্ত করতে হবে। টেবিল সিলেক্টের ক্ষেত্রে ব্যবহার করে, টেবিল ডিলেটেড করার ক্ষেত্রে ব্যবহার করে, টেবিল লেফট টু রাইট, রাইট টু লেফটের ক্ষেত্রে ব্যবহার করে, তারপরে কলাম উপর নিচে ডাইনে বামে বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে। এটা হলো ডিলেট করা। আপনার এখানে 5-6টা কলাম আছে। আপনি যদি এই মুহূর্তে ওয়ানে আছেন, পরবর্তী কলাম আছে এটা 2, এটা 3। আচ্ছা, এটা আমাদের অ্যারাবিক মোড আছে। আমি যদি চাই আমার এটা বাম পাশে একটা কলাম দরকার, একটা নিচের দিকে একটা রো দরকার, উপর দিকে আমার একটা রো দরকার, এই চারটা কমান্ড আমি এখানে পাবো, রোজ এন্ড কলাম। অর্থাৎ আপনি যদি রো বাড়াইতে চান, এখানে দুটা বিষয় মাথায় রাখলেই হবে, রো কলাম। আপনি যদি রো বাড়াইতে চান উপরে কিংবা নিচে, তাহলে আপনাকে ক্লিক করতে হবে আপ ডাউন। কোথায়? ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো। নিচের দিকে ক্লিক করলে নিচের দিকে একটা রো বাড়বে, উপর দিকে ক্লিক করলে উপর দিকে একটা রো বাড়বে। আর যদি আপনি রাইট টু লেফট করেন, ইনসার্ট লেফটে ক্লিক করলে বাম পাশে একটা রো বাড়বে, ইনসার্ট রাইট ক্লিক করলে ডান পাশে একটা রো বাড়বে। লেফট রাইট বুঝতে পারলাম? ওকে। তার মানে হলো জি। আমি কলামকে বাড়াতে চাইলে ডান বাম সেটা আমি করতে। এরপর আসলে হলো ডিস্ট্রিবিউশন। আমি আমার এই ভিতরে যে হাইটা আছে, আমার এই সেলটা আছে, এই সেলের উপর নিচে যে হাইটা আছে, যে হাইটা যদি বাড়াইতে চাই তাহলে আমি হাইটের মধ্যে বসিয়ে দেবো। 0.20 আছে, 0.12 আছে, আপনি এখান থেকে 0.20 দেন, ফলে দেখেন আপনি এটা বেড়ে যাবে। আপনি যেখান থেকে 0.5 দেন, তখন দেখবেন যে আরো বেড়ে যাবে। এই ভিতরের জায়গাটাকে বাড়ানোর কাজই হলো আমার হাইট এবং ওয়েটের কাজ। এরপর আসেন, দেখেন আমার এই কলামগুলো ছোট, আবার এই কলামগুলো বড়, তাই না? জি। কিন্তু অনেক সময় দরকার হবে পুরা ঘরটা সমান থাকতে হবে, একই ক্যাটাগরি কাজ, কোনোটা বড় কোনোটা ছোট হওয়া যাবে না। তখন আপনি তো অ্যাডজাস্ট করতে পারবেন না, কাছাকাছি ভাবে 19-20 মিলাইতে পারবেন, ধরে ধরে এগুলো ধরে ধরে টানাটানি করে, এবার ধরে টানাটানি করে, কিন্তু সময় নষ্ট হবে, তবুও অ্যাকুরেট কাজ করতে পারবেন। এই জন্য সিলেক্ট করে যদি আপনি ডিস্ট্রিবিউশন কলাম ক্লিক করেন, তখন দেখবেন যে সবগুলো কলাম সমান হয়ে গেছে। আর যদি রো ডিস্ট্রিবিউশন করতে চান, তাহলে রোতে ক্লিক করবেন সিলেক্ট করে, তাহলে রোটা হবে, রোটা কিন্তু সবগুলো সমান আছে, এটা আর কিছু করা যাচ্ছে না। এরপর আসেন, আপনি যে ভিতরে একটা লেখা লিখেছেন, এই লেখাটা, এই যে লেখাটা লিখেছেন, এই লেখাটার লেখাটা দেখেন বাম পাশে উপরের দিকে আছে।
এখানে 9টা অ্যালাইনমেন্ট আছে। কয়টা? 9টা। 9টা। একটা অ্যালাইনমেন্ট হলো বাম পাশে, একটা অ্যালাইনমেন্ট হলো উপরে ডান মাঝখানে, আরেকটা অ্যালাইনমেন্ট হলো উপরে ডাইনে, ডান লেফট রাইট, সেন্টার লেফট রাইট, মাঝে এবং ডাইনে বামে, মাঝে এবং ডাইনে বামে। আমার কথা বুঝেন কিন্তু, তাহলে আপনি সহজে কাজ করতে পারবেন। এখানে দুইটা বিষয় শুধু মনে রাখবেন। আপনি যদি এই ঘরটাকে উপরের থেকে নিচের দিকে 3 ধাপ ধরতে পারেন, টপ, মিডল, বটম, টপ, মিডল, বটম। আমি যদি টপ ক্লিক করি, বর্তমানে টপে আছে। আমি যদি মিডলে ক্লিক করি তাহলে মিডল আসবে। আমি যদি বটমে ক্লিক করি তাহলে বটম আসবে। কিন্তু ডাইনও আসে না, মাঝখানেও আসে না, আসছে বলেন? কিন্তু জি না। বাম পাশে আছে, বাম পাশে উপরে, বাম পাশে মাঝখানে, বাম পাশে নিচে। এইটা হলো আমার বাম পাশে। সেম ভাবে যদি আমি ডান পাশে চাই, ডান পাশে, ডান পাশে, ডান পাশে। সেম ভাবে যদি মাঝখানে বলা চাই, সেন্টার, সেন্টার, সেন্টার। বুঝতে পারছেন? আপনার এই লেখাটাকে আপনি টেবিলের কোন সাইডে রাখতে চান, এই অ্যালাইনমেন্টটা আপনি এখান থেকে করতে পারবেন। আবার যেমন দেখেন, আপনি এখানে লিখেছেন আকরাম, কিন্তু আকরাম লেখাটা এইভাবে না দিয়ে উপর থেকে নিচের দিকে দিতে চান, তখন আপনি টেক্সট ডিরেকশন ক্লিক করবেন। একবার ক্লিক করলে উপর থেকে নিচের দিকে আসবে, আবার ক্লিক করলে নিচ থেকে উপরের দিকে, আবার ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। এটা হলো আমার টেক্সট ডিরেকশন, অর্থাৎ আমার টেবিলের ভিতরে লেখাটা কোন স্টাইলের হবে সেটা পরিবর্তন করা। সেল মার্জিন, আপনি এই সেলটা লিখে, সেলের ভিতরে লেখাটা লিখেছেন, এই সেলের সাথে লেখাটা কতটুকু দূরত্ব থেকে কাজ করবে সেটা আপনাকে এখানে মার্ক করে দিতে হবে। যেমন দেখা যাচ্ছে কাছাকাছি লেগে আছে, আপনি এখান থেকে যদি 0.08 দেন, তখন দেখবেন যে উপর থেকে নিচের দিকে নেমে যাবে। এটাও যদি আপনি 0.08 দেন, তখন এটাও নামবে। দেখেন ওকে বাটন প্রেস করেন, তখন দেখেন উপর থেকে একটু ফাঁকা হয়ে নামছে। তা আপনি যদি লেখাটার এই বর্ডার থেকে লেগে না গিয়ে কতটুকু দূরত্ব রাখবেন সেটা কাজ করতে চাইলে সেল মার্জিনে গিয়ে এটা পরিবর্তন করে দিন। এ ছিল আমাদের অ্যালাইনমেন্টের কাজ। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ডাটা এবং ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন সম্পর্কে পরিপূর্ণরূপে। সবাই সহমত উপস্থিত হয়ে যাবেন। আজকের ক্লাস এ পর্যন্ত, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।